নেপালি টাকা গুনতে কেমন লাগছে বুঝতে পারছি, চিনতে পারছো নোট? এটা বুঝতে পারছি, প্রথমে বুঝতে পারছিলাম না। আরে ছি 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 ছি, না না, এই রাস্তায় বাস ঢুকিয়ে দিয়েছে। ভাবছিলাম একদম জল কম, আরে বাপরে সামনে ফিস্টেলকে দেখো, ফিস্টেলের হালকা ঝলক কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা বহুত দিন থেকে খুঁজছিলাম, বহুত দিন থেকে। আর এই এত বড় বড় ওয়াটার ক্রসিং, যা গেল পাটা, না পা পাচ্ছি। নামো নামো নামো, তুমি নামো। অন্নপূর্ণা রেঞ্জ আমরা দেখতে পেয়ে গেছি, বিভৎস খাড়া, বিভৎস। মাম্পিকে নিচে নামিয়ে দিয়েছি, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কতটা খাড়া। গুড মর্নিং, ইটস ইমন ফ্রম মারফা। তোমরা দেখেছো কালকে রাতে আমরা মারফা অবধি চলে এসেছি, আর মারফার সকালটা যেন আমার কল্পনার একদম বাইরে। আমরা মারফাতে যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম মারফা ইন। তো এই হোটেলের একদম ছাদের উপরে আমাদের রুমগুলো রয়েছে। তো ছাদ থেকে একবার সকালের ভিউটা দেখো। ঘড়িতে বাজে সকাল 8:45, আর আমার মোটামুটি ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেছে, আর বাকি সবাই এখনও কিন্তু ঘুমোচ্ছে, কারণ কালকে আমাদের অনেকটা হাঁটা হয়েছিল, শরীর ক্লান্ত ছিল। তো সেজন্য কালকে রাতের ঘুমটা কিন্তু সবার দারুণ হয়েছে, একটা ফ্রেশ ঘুমের সাথে, আর ঘুম থেকে ওঠার পর এই ফ্রেশ ভিউ, তো এর থেকে বেশি আর কি চা পাওয়া থাকতে পারে। আর আমি যাচ্ছি নিচে, যাই একটু সবার জন্য চা অর্ডার দিয়ে আসি, কারণ এখানে আবার সেলফ সার্ভিস, চা অর্ডার দিলেও নিজেকে নিয়ে আসতে হবে। তো যাই, এই ভিউর সাথে একটু চা ছাড়া কিন্তু মানায় না, তো যাই একটু সকালে চাটা এনজয় করি। সকাল সকাল এই ওয়েটারের কাজ করতে হচ্ছে আমাকে, সবাই ঘুমোচ্ছে, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে লাল চা সবার জন্য, এই দেখো সবার অবস্থা, আরে বাপরে আপনার মতো মাম্পি উঠেছে। গুড মর্নিং। চিনি ছাড়া লাল চা, এটা এগুলো চিনি দিয়া। গুড মর্নিং। আরে বাইরে তো পুরো লাদাখের মতো শুয়ে আছে গো। ওই দেখো লাদাখ দেখা যাচ্ছে। গাইস তোমরা আসলে গুড মর্নিং এর উপরেই করো। চলো চা খাই, চা খেয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। নেপালি টাকা গুনতে কেমন লাগছে বুঝতে পারছি, চিনতে পারছো নোট? এটা বুঝতে পারছি, প্রথমে বুঝতে পারছিলাম না। ক টাকা আছে এখন আমাদের কাছে পার্সে? ওই মোটামুটি ৬,০০০ টাকা মতো। ব্রেকআপ বলো, ব্রেকআপ। ৫,০০০ টাকা আছে, ৫০০ টাকা, ৫০ টাকা, ৩০০ টাকা, আর এই খুচরো খুচরো আছে, এগুলো এখনো কোনটা কমপ্লিট করতে পারিনি, গুনছি, চলছে। তাহলে হিসাবের মাঝে যখন আমি ইন্ডিয়ার ২০ টাকাটা দেখলাম পার্সে, খুব আনন্দ লাগলো। এখন ঘড়িতে বাজে ৯:৪৫, আর এটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং এরিয়া, এখানে বাইক পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, সব লাগেজ প্যাক কমপ্লিট, ব্রেকফাস্টটা করব আর বেরিয়ে যাব। আর আমাদের হোটেলের ব্রেকফাস্টের জন্য কেবলমাত্র ম্যাগি আর চাউমিন এটাই পাওয়া যাবে এখন সকালবেলায়। তো ম্যাগি চাউমিন খেতে চাইছি না, সামনে দেখি কোনো হোটেল বাগেরা কিছু আছে নাকি। মাম্পি আর চন্দ্রা গিয়েছে হোটেল খুঁজতেই, যে পুরি সবজি বা অন্যান্য কিছু পাওয়া যাবে নাকি। মারফা ভিলেজ থেকে আমরা বেরালাম, আর মারফা ভিলেজটা পুরোটাই আপেল বাগানে ভর্তি। এখানে কিন্তু আপেল খুবই সস্তা, 150 টাকা কেজি গ্রিন অ্যাপেল নিল। আর কালকে তো বলেইছিলাম যে অসাধারণ খেতে। আর আজকে আমাদের এখান থেকে প্রথম প্ল্যান হবে খুসমা ব্রিজ যাওয়ার, আর তার আগে আমাদেরকে ঘান্দ্রুক যাওয়ার একটা পারমিট করতে হবে। ঘান্দ্রুক একটা প্রচণ্ড আননোন প্লেস, খুব কম বাইকাররাই সেখানে গিয়েছে,
আমি এখনো অবধি কোনো বাইকারের ভিডিও মানে বাইক নিয়ে গিয়েছে ঘান্দ্রুকে বাংলায় বা হিন্দিতে কোনো ভিডিও পাইনি। তো আমি নিজেও জানি না যে কিভাবে যাব। তো এখানে প্রথমে এসে জিজ্ঞাসা করেছিলাম পুলিশদেরকে এবং এখানকার লোকাল লোকজনকে। তো লোকাল লোকজনরা বললো যে কেউ কেউ বলছে বাইক নিয়ে যাওয়া যায়, কেউ বলছে বাইক রেখে হেঁটেও যেতে হতে পারে। তো পুরোটাই আননোন, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আর ঘান্দ্রু খুব সুন্দর একটা গ্রাম, যেটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের একদম পাদদেশে রয়েছে। আর এই হচ্ছে মারফা ভিলেজ থেকে বেরোনোর পর সকালের ভিউ। তবে নেপাল যে এতটা সুন্দর আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। প্রচণ্ড সুন্দর একটা দেশ সাজানো, আর এখানকার লোকজনও খুব ভালো। এখনও অবধি কোনো রকম খারাপ ব্যবহার বা কিছু পাইনি। বেশ সুন্দর লোকের ব্যবহার, কারণ এখানকার ট্যুরিস্ট রিলেটেডই পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা ম্যাক্সিমাম চলে। তো তার জন্য কিন্তু এরা ট্যুরিস্টকে খুব ভালো প্রাধান্য দেয়। আর মনেও হচ্ছে না যে আমরা দেশের বাইরে আছি। খালি কারেন্সিগুলো যখন দেখছি, টাকা পয়সাগুলো, তখন মনে হচ্ছে যে না, এখানকার টাকাগুলো আমাদের দেশের থেকে আলাদা। তো তখনই জাস্ট মনে হচ্ছে। তাছাড়া এখানকার কালচারও অনেকটা আমাদের দেশের মতোই। তো এই ছিল আমার নেপাল নিয়ে এক্সপিরিয়েন্স। কেমন লাগছে তোমাদের এক্সপিরিয়েন্সটা? আশা করি তোমরা ভিডিওগুলো দেখে কনফিডেন্স পাবে নেপাল আসার, যে অন্য দেশ বলে ঘাবড়ানোর কিছু নেই। সব রকম ডিটেলস আমি কিন্তু ভিডিওতে দিতে থাকছি। ও নীলগিরি একদম আমাদের সামনে স্পষ্ট চকচক করছে, মেঘের বংশ নেই। আরে দারুণ দারুণ। যেমন রাস্তা তেমন ভিউ, আর সেই রাস্তাতে আবার আমরা দারুণভাবে কর্নারিংয়ের মজা নিতে নিতে এগিয়ে যাচ্ছি। আর নীলগিরি পর্বত এতক্ষণ আমাদের ডান দিকে ছিল, এবার আমাদের বাঁ দিকে। ও ওয়াও। আর এখান থেকে বেনি দেখালো আর 50 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আর রাস্তা খারাপ, মোটামুটি বাগলুং পর্যন্ত রাস্তা কিন্তু খারাপ হবে। এখান থেকে ঘাসা অবধি রাস্তা ভালো, ঘাসার পর থেকেও কিছুটা রাস্তা ভালো। তারপর থেকে ততপনের কিছুটা আগে থেকে একদম বাগলুং পর্যন্ত রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ আছে, যে অফরোড দিয়ে আমরা এর আগে এসেছি। তো আবার সেই অফরোড দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। এখন আমরা আসলাম কালো পানি। তো কালো পানিতেও কিন্তু খুব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। এখানে বাজার রয়েছে, হোমস্টে রয়েছে, যেরকম মারফা, যেরকম জমসম, সেরকম কালো পানিও কিন্তু একটা খুব থাকার ভালো জায়গা রয়েছে। এখানে ভালো হোটেলও রয়েছে। তো তোমরা চাইলে কালো পানিতেও কিন্তু থাকতে পারো। নাও দ্য ডেডলি অফ রোড হ্যাজ স্টার্ট। এতটাই সরু রাস্তা যে পাশাপাশি দুটো গাড়ি যাবে না, তো এর জন্য আমাদেরকে উপরে দাঁড়িয়ে যেতে হলো। আর এবার আমরা এটা দিয়ে যাবো। হ্যাঁ, পুরোটা খাড়া ছিল। ওঠার সময় অতটা কিছু মনে হয়নি, আমার সময় কিন্তু একদম হরমর করে নেমে চলে আসছিল। অজয় নেমেছো ঠিক করে? আস্তে নামো, ফার্স্ট গিয়ার রেখো গাড়ি। ওরে বাবা, এটা ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, একদম ভয় পাওয়ানো, হাড় কাঁপানো অফরোড ছিল এটা। ঘাসা চেকপোস্ট। এখন ঘড়িতে বাজে 11:35। তো প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো ঘাসা আসতে মারফা থেকে। তো ঘাসায় আমাদের আবার দেখি যে ঘান্দ্রুকের জন্য পারমিট করা যায় নাকি, বা পারমিট করতে কি কি লাগে। তো ঘাসা চেকপোস্টে আমাদেরকে আবার ঘান্দ্রুকের জন্য পারমিট বানাতে হলো। আর এখানে আর এক্সট্রা কোনো ছবি লাগেনি, আগের পারমিটের ছবিটা দিয়ে বললো কাজ হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা যেহেতু মুক্তিনাথের পারমিট করে রেখেছিলাম, আর আবার এখান থেকে আমাদেরকে ঘান্দ্রুকের পারমিট করাতে হলো, কারণ ঘান্দ্রুকও একটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া এবং অন্নপূর্ণা কনজারভেটিভ এরিয়া।
কারণ গান্ধরুক থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেক শুরু হয়। তো এই আমাদের পারমিট আবার নতুন করে বানাতে হলো। তো তোমরা যারা গান্ধরুক যেতে চাও তোমরা আবার মুক্তিনাথ কমপ্লিট করে আসার পর এই চেকপোস্ট থেকে পারমিট আবার নতুন করে বানিয়ে নিতে হবে তোমাদেরকে। তো এখান থেকে পারমিট বানিয়ে আবার আমরা যাচ্ছি এখন কুসমার দিকে। কুসমা পেরিয়ে আমরা যাব গান্ধরুকের দিকে। পারমিট করতে আবার সেম 1000 টাকা করে লাগলো পার পারসন। তবে ডকুমেন্টস কিছু লাগলো না, যেহেতু আমাদের অলরেডি পারমিট করাই ছিল। তো ওই পারমিটটা থেকে ডকুমেন্টস ওনারা সব নিয়ে নিল। তো এই হলো প্রসেস গান্ধরুক যাওয়ার। তো দেখো আমরা আজকে তোমাদেরকে গান্ধরুক নিয়ে যাব। যদি গান্ধরুক ভিলেজটা ভালো লাগে তাহলে তোমরা এই প্রসেসে চলে আসতে পারো গান্ধরুক। মোটামুটি অফরোড ভালোই শুরু হয়ে গেছে ফুল দমে। এই জায়গাটুকু কেবলমাত্র ভালো রয়েছে। এতক্ষণ আসলাম, ক্যামেরার সুইচে হাত দেওয়ার সুযোগ পর্যন্ত পাইনি। তো এই জায়গাটা দেখলাম ঢালাই করা আছে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকেই অন হলাম। আরে ছি 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 ছি, না না, এই রাস্তায় বাস ঢুকিয়ে দিয়েছে। কি ভাগ্যিস আমি সামনে যাইনি। আমাদের সামনের বাইকটা রাইডার ছিল বলে হরমার করে বেশ নেমে পিছন দিকে টেনে নিল। আমার গাড়ি যদি ওখানে সামনে থেকে যেত মোটামুটি আমার হালুয়া টাইট হয়ে যেত। বাসওয়ালাকে রিভার্স নেওয়া ছাড়া কোনো অপশন ছিল না। আরে বাপরে, চলে এসছি রূপসে ওয়াটারফলস। বাট ওয়াটারফলস থেকে যখন তোমরা পেরিয়ে এদিকে যাবে, এই রাস্তাটা কিন্তু ব্যাপক খারাপ, পুরো কাদা আর তেমন অফরোড। এই যে ক্রস করছি বিউটিফুল রূপসে ওয়াটারফলস। আর এখান থেকে সম্পূর্ণ বাগলুং অব্দি রাস্তা খারাপ। আরে বাবা, সত্যি মার্কাটারি নামটা আমি এমনি দিইনি। এরকম বিধ্বংসী রাস্তা, তারপরে ওই রকম অপার্থিব সৌন্দর্য, মানে দুটোর মিক্স আপ। এই রাস্তাতে যেতে গিয়ে বিরক্ত লেগে যাবে, আর ওই রাস্তায় গিয়ে মনে হবে থেকে যায়। আর আগের দিন যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল সেই জায়গাটাকে আজকে একবার দেখতে হবে ভালো করে যে কী রকম অবস্থায় আছে। কারণ নিশ্চয়ই ঠিক হয়ে গিয়েছে, কারণ ওই রাস্তা দিয়ে বাস, বড় 4 হুইলার্স সবই চলে আসছে দেখছি। তখন বৃষ্টির জন্য হয়তো ক্যামেরাটা সেভাবে বের করতে পারিনি। এখন একবার তোমাদেরকে সেই জায়গাটা লাইভ এক্সপিরিয়েন্স করিয়ে দেবো যে কোন জায়গাটায় আমরা ফেসেছিলাম। আর এখন বাজে 12টা 45, আর আমরা ততপানি চলে এসেছি। আমাদের ঘাসা থেকে ততপানি অবধি আসতে সময় লাগলো 45 মিনিটস, কারণ পারমিট করে একদম বেরোতে বেরোতে আমাদের পুরো 12টা বেজে গিয়েছিল। আর আগের দিন আমরা ওই উপরের হোমস্টেটাই ছিলাম। আর এখানে একটা প্রায় 4 স্টার হোটেলে রয়েছে, হোটেল ন্যাচারাল স্প্রিং ততপানি। আগের দিন আমি এই রাস্তা দিয়ে পাংচার বাইক নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে। এমনি এমনি বলিনি বাইকটাকে স্যালুট করবো। এই রাস্তায় এরকম কাদা, বৃষ্টি, তার মধ্যে ল্যান্ডস্লাইড, সেই অবস্থাতেও ওই যে সামনে ব্রিজটা আছে। আর ল্যান্ডস্লাইডের জায়গাটাই সামনেই, এই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের পরেই। এই তো হ্যাঁ, আমরা ওই ল্যান্ডস্লাইডটা পার করে এখানে বাইকগুলো রেখে গিয়েছিলাম। আর এই হচ্ছে, আর এই উপর থেকে ঝুরঝুর করে পড়ছিল সব। আর এই যে এই জায়গা, এই পাথরগুলো টাটকা সরানো, পুরো এই জায়গাটাতে ল্যান্ডস্লাইডটাও হয়েছিল। আর ওই সামনেও একটা জায়গায় হয়েছিল, এখানে গাছের একটা গুড়ি পড়ে আছে, না নামতে হবে না। ওই জায়গাটা গাছের গুড়ি পড়ে আছে, ওই জায়গাটাই। এই দুটো জায়গা মিলে টোটাল ল্যান্ডস্লাইড হয়েছিল এখানটায়। এই যে এইখানটায় ল্যান্ডস্লাইড হয়েছিল, আর পিছনটায় এই দুটো জায়গায় পুরো টাটকা ল্যান্ডস্লাইড। কাদা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তবে রাস্তা দেখে কিন্তু অনেকটাই ভালো মনে হচ্ছে যে যাওয়ার উপযোগী করে দিয়েছে, কারণ বাস ফাস চলে যাচ্ছে। আর আমরাও আসলাম কাদারটুকুর জন্য, যেটুকু অসুবিধা হলো
তাছাড়া রাস্তা কিন্তু অনেকটাই সমান করে দিয়েছে। ওফ, এই জায়গাটা একটা চাপেও ছিলাম কাল থেকে, যে আবার আমাদেরকে ল্যান্ডস্লাইডের জায়গাটা দিয়ে আসতে হবে, এরকম অফরোড প্লাস কাদা, আর ওই সামনের জায়গাটা খুবই সরু, যার জন্য এই 4 হুইলার্সগুলোকে আগে পাস দিয়ে দিলাম। আর এবার আমরা যাব। আরে বাবা রে, কিতনা গন্ধা রাস্তা রে বাবা, প্রচণ্ড গন্ধা, প্রচণ্ড। আরে বাবা, অনেক স্করপিও, অনেক গন্ধা রাস্তা। বাপরে কি ডেঞ্জারাস ভাবে বাসগুলো আসছে দেখো, এই কাদা ফাদা কিছু মানছে না বাসগুলো। আরে বাবা রে, পুরো জলে ভর্তি রে। আরে বাবা, পুরো অফরোড কিং। ও, তবে অত সুন্দর ভিউগুলো পেতে গেলে কিন্তু এই চ্যালেঞ্জিং রাস্তাগুলোকে কিন্তু তোমাদেরকে ওভারকাম করে আসতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, ধীরে সুস্থে আস্তে আস্তে চলে যাবে, আপসে আপ চলে যাবে। ওদের গাড়িতে আবার তেল শেষের দিকে, মোটামুটি অনেকক্ষণ ধরে আমরা পেট্রোল পাম্প খুঁজছি। লাস্ট পেট্রোল পাম্প ঘাসাতে ছিল, বাট ঘাসাতে অজয় পেট্রোল পাম্পটা লক্ষ্যই করেনি। তো ঘাসার পরে ততপানি অবধি পেরিয়ে চলে এসেছি, আর একটু বাদে বেনি ঢুকে যাব। তো একদম বেনিতে বোধহয় পেট্রোল পাম্প রয়েছে, তো মাঝখানে কোনো এরিয়াতে পেট্রোল পাম্পের কোনো ব্যবস্থা নেই। তবে ঘাসা থেকে বেনি খুব একটা ডিস্টেন্স না, এবার যেহেতু আমরা একদম পোখরা থেকে তেল ভরে বেরিয়েছিলাম, তো সেই জন্য তেলটা অনেকটা কম হয়ে গেছে। তো চলে এসেছি বেনি, আর এই বাঁ দিকে রয়েছে পেট্রোল পাম্প। আমার গাড়িতে 3 দাগ তেল আছে, আর রেঞ্জ দেখাচ্ছে 218 কিলোমিটার। ক্রস করছি এখন বেনি। অজয় ওর বাইকের তেল ভরলো, আর এখান থেকে কুসমা ব্রিজ দেখাচ্ছে আর 12 কিলোমিটার সময় লাগবে, আর 39 মিনিটস। মোটামুটি বেশ খারাপ রাস্তা আবার পাবো, কারণ আমরা জানি বাগলুং পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে, আর বাগলুংয়ের পর থেকে রাস্তা ভালো। আর কুসমা থেকে ঘান্দ্রুক যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে নায়াপুল অব্দি যেতে হবে। নায়াপুলের রাস্তা খুব ভালো, 27 কিলোমিটার রাস্তা, আর গুগল ম্যাপে দেখাচ্ছে 36 মিনিটস লাগবে। তার মানে টান টান রাস্তা এবং সুন্দর রাস্তা। আর কুসমাতেই আমরা আজকে লাঞ্চটা সেরে নেবো। কুসমা ব্রিজে জাস্ট ব্রিজটা একবার পারাপার করবো, খুব দেখার ইচ্ছা রয়েছে। তো অত বড় একটা সাসপেনশন ব্রিজ বাইক নিয়ে যদি ভয় না লাগে তাহলে পার করব, কারণ আমার উঁচু থেকে প্রচণ্ড ভয় লাগে। এই চলে আসলাম আমরা বাগলুং, আর এখান থেকে একদম ঝাঁ চকচকে রাস্তা। ফাইনালি we have completed the Marketari Mustang. ফাইনালি। আর কুসমা যাওয়ার জন্য আমরা এক্সাইটমেন্টের চক্করে ওই অফরোড দিয়ে পোখরার দিকে চলে এসেছিলাম, বাট আমাদেরকে ওই বাগলুং থেকে যে ডান দিকে রাস্তাটা অফরোড যাচ্ছে সেদিকে না গিয়ে বাগলুং থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। তার মানে ওই অফরোডের রাস্তা ক্রস করে আমাদেরকে ইউটার্ন নিতে হতো। তো আমরা গুগল ম্যাপ ঠিকঠাক দেখাও যাচ্ছিল না সে সময়, আর আমরা চলে এসেছিলাম ব্রিজ। আবার বলছে উপরের দিকে উঠতে হবে, জিজ্ঞাসা করি পুলিশটাকে। তো গুগল ভাই সাহেব আবার আমাদেরকে ভুলভাল বলছে। একবার দেখাচ্ছে পেছনে, একবার দেখাচ্ছে সামনে, একবার দেখাচ্ছে এখান থেকে 4 মিনিট লাগবে 1.8 কিলোমিটার। বাট এখানকার একটা পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে কথা বললাম, তো তিনি বললো যে এখান থেকে 9 কিলোমিটার যেতে হবে। তো কুসমা সার্চ করলাম, কুসমা সার্চ করে এখন যাচ্ছি আমরা। ওখানে গিয়ে দেখি কোনো সাসপেনশন ব্রিজের কোন দিক দিয়ে যেতে হয়, ওখানকার লোকজনের সাথে কথা বলে তারপরে যাবো। আর আগে আমাদের লাঞ্চটা করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ সেই 10:30টার দিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম 10:30 11টার দিকে। এখন 3টে বাজে, নন স্টপ গাড়ি চলছে। তো খাওয়া দাওয়াটা আগে সারি, তারপরে কুসমা নান্দ্রুক সব যাব। বাগলুংয়ে এখন আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য আজকের। আর এখানে অর্ডার দিয়েছি ভেজ থালি, দাম পড়ছে 250 টাকা করে, 4 প্লেট ভেজ থালি। আর এখানে নেপালে আর একটা জিনিস বলে দিই, নেপালে খাবার কিন্তু খুব কস্টলি। আমাদের ইন্ডিয়াতে যেরকম খাবার অনেকটাই চিপ রেটে পাওয়া যায়, কিন্তু থাকার জন্য টাকা বেশি লাগে, এখানে ঠিক উল্টোটা, থাকতে টাকা পয়সা অনেকটাই কম, আর
খাওয়ার জন্য কিন্তু অনেকটাই বেশি টাকা পয়সা খরচা হয়ে যাবে তোমাদের। তো সব শেষে আমি বাজেটেও বলে দেবো যে কত টাকা আমার খরচা হয়েছে। আশা করি তোমাদেরও কম বেশি এরকমই খরচা হবে। তো চাপ নেই, ভিডিওতে সঙ্গে থেকো, আমি তো আছি, তোমাদেরকে ফুল গাইড করে দেবো মুস্তাং রাইড করার জন্য। বাগলুংয়ে একদম রাস্তার ধারে এই মিলন হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি নায়াপুলের দিকে, যেখান থেকে ঘান্দরুক যাব। কারণ 4টে বেজে গিয়েছে অলরেডি। খুসমায় গিয়েও প্রায় আমাদের 1 ঘন্টা মতো লেগে যাবে। তো ঘান্দরুক যেতে গিয়ে তখন আবার রাত্রি হয়ে যাবে। তো আপাতত খুসমা সাসপেনশন ব্রিজের প্ল্যানটাকে ক্যান্সেল করলাম, দিয়ে এগিয়ে যাচ্ছি ঘান্দরুকের দিকে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে রাইডে সম্পূর্ণ সব কিছু প্ল্যান মতো যদি না হয় তাহলে সেটা করারও দরকার নেই, পরিস্থিতি আর সময় বুঝে কাজ করতে হবে। তো সেজন্য সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা খুসমা সাসপেনশন ব্রিজটা আপাতত অ্যাভয়েড করছি। যদি সম্ভব হয় আসার সময় যাবো, তা নাহলে নাও যেতে পারি, দেখা যাবে সেটা পরে। আর এখান থেকে নায়াপুল যেতে লাগবে 36 মিনিট সময়, 24 কিলোমিটার। আর আমি জানি যে এখান থেকে রাস্তা ভালোই, যা রাস্তা খারাপ ছিল ওই বাগলুংয়ের উপর থেকে যখন ডান সাইডে তোমরা চলে যাবে ওখান থেকে রাস্তাটা খারাপ আছে। এখন আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে মোদি রিভার, যেটা আমি আগের দিনও বলেছিলাম। এই মোদি রিভার কিন্তু কালীগণ্ডকী রিভারেরই একটা অংশ। আর আমরা একটু আগে ক্রস করলাম মোদিখোলা ব্রিজ, আর এখান থেকে নায়াপুল আর 9 মিনিটের রাস্তা দেখাচ্ছে, 5.2 কিলোমিটার। নায়াপুল আমরা চলে এসেছি। নায়াপুল থেকে এই ডান দিকে মেন রাস্তা চলে গেল, আর বাঁ দিকে নিচের দিকে আমাদেরকে যেতে হবে। তো এখানে জিজ্ঞাসা করি যে ঘান্দরুক কীভাবে যাব, তো তারপরে আমরা নেক্সট রাইড কমপ্লিট করছি। তো যা শুনলাম এখানকার লোকজনের সাথে কথা বলে, এখান থেকে ঘান্দরুক যেতে বাইকে 1 ঘন্টা মতো লাগে। আর নায়াপুল থেকে যদি বাইক নিয়ে নাও যাও, এখান থেকে 4 হুইলার্স ভাড়া পাওয়া যায়, 2000 টাকা 4 জনের নেয়। আর বললো রাস্তা প্রচণ্ড অফরোড, তো বাইক যাই, চেষ্টা করলে যাওয়া যাবে। তো যদি বাইক না যায় তাহলে এখান থেকে আবার 4 হুইলার্সে যেতে হবে, অথবা সামনে কোথাও একটা জায়গায় বাইক রেখে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো আমরা মেন্টালি এরকমই প্রিপারেশান নিয়ে এসেছিলাম, যদি বাইক না যাই তাহলে আমরা হেঁটেই যাব। তো সেই মতো আমরা ব্যাগ প্যাক করেছি, জাস্ট পিছনের টেল ব্যাগটাকে পিঠে নিয়ে নেবো, তারপরে আমাদের ট্রেক শুরু হয়ে যাবে যদি বাইক না যায়। আর কেমন রাস্তা দেখি সামনে, কারণ এই রাস্তা গুগল ম্যাপেও দেখাচ্ছে না কোথায় ঘান্দরুক আর কোন রাস্তাতে যেতে হবে। তো পুরোটাই লোকজনদের জিজ্ঞাসা করে যেতে হবে। জিজ্ঞাসা করি ঘান্দরুক কিস তরফ, নিচে? ওকে, থ্যাংক ইউ। দাঁড়াও, আচ্ছা এই ব্রিজটা পেরোনোর পরে এখানে পারমিট দেখাতে হয়। হ্যাঁ, অজয় পারমিটটা দেখাতো ওখানে। আচ্ছা, ব্রিজটা যেটা দেখালাম এই ব্রিজের পাশেই লাগে পারমিট। আমরা যে পারমিটটা করিয়েছিলাম সেই পারমিটটা এখানে দেখালাম। তবে পারমিট নিয়ে একটা বিরাট কনফিউশন আছে কি না, এখানে এসে আবার বলছে যে আগের পারমিটটা রিনিউ করলে হয়ে যেত। এবার রিনিউ করতে টাকা লাগে কি লাগে না সেটা আবার বললো না। তো আমরা নতুন পারমিট করেছিলাম, তো এটা নিয়ে একটু বিরাট কনফিউশনের থেকে গেলাম যে আমাদের 1000 টাকাটা কি এক্সট্রা লাগলো না ওটা রিনিউ করলেই হয়ে যেত, মানে ওই যে আগের পারমিটটা করেছিলাম সেই পারমিটেই হয়ে যেত। তো এটা একটা কনফিউশন হয়ে থেকে গেল। তবে যাই হোক, লেগে গেছে, এখন জানি না, ফার্স্ট টাইম অনেক কিছুই নতুন হয়। আর যা কথা বললাম এখানে বললো ঘান্দরুক কিছুটা ভালো রাস্তা কিছুটা খারাপ রাস্তা সব মিলেমিশে আছে। আর আমাদের একদম নিচে রয়েছে মোদি রিভার, যে মোদি রিভারটা একটু আগে দেখাচ্ছিলাম যে একদম জল কম। আরে বাপরে, সামনে ফিশটেলকে দেখো, ফিশটেলের হালকা ঝলক কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা বহুত দিন থেকে খুঁজছিলাম, বহুত দিন থেকে। ও হো, পয়সা শোধ, লাগুক 1000 টাকা। মাউন্ট ফিশটেল আমাদের সামনে, 6900 মিটারের উঁচু পিক, যেটা অন্নপূর্ণা রেঞ্জে সব থেকে ছোট পিক এটা।
এর থেকেও বড় বড় পিক আমরা দেখতেও পারি যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এই হচ্ছে ঘান্দ্রুক যাওয়ার রাস্তা, কিছু ওয়াটার ক্রসিং, কিছু ভালো রাস্তা। আর গুগল ম্যাপ লাগানো নাই, কারণ পুরোটাই লোকদেরকে জিজ্ঞাসা করে যেতে হবে, কারণ গুগলে ঘান্দ্রুকের কোনো রকম রাস্তা দেখায় না। আর এই জায়গাটা একটু বেশি অফরোড। আরে মাঝখানে আবার বাইকটায় পা দেওয়ার জন্য একটা রাস্তা ছিল, ধরে পাথর রেখে দিয়েছিল। ওয়েলকাম টু ঘান্দ্রুক। তবু ঘান্দ্রুক এখনও আমরা আসিনি, ঘান্দ্রুক এখনও 12 কিলোমিটার। আর ঘান্দ্রুক আসার আগে থেকে আমরা মাউন্ট অন্নপূর্ণার বেশ কিছু উচ্চতম শৃঙ্গ দেখতে পাচ্ছি, যার মধ্যে ফিস্টেল দেখেছি আমরা। আর সামনে সম্ভবত এটা অন্নপূর্ণা 4 অথবা 3। এখন এই সামনের এই পাহাড়টার জন্য গার্ড হয়ে গেল, এই পাহাড়টা পেরালেই আমরা দেখতে পাবো অন্নপূর্ণা 3 অথবা 4কে। তো এটা আমার মনে হচ্ছে এটা 3 বা 4, এটা অন্য কিছু হতে পারে, 1, 2 বা গঙ্গপূর্ণা বা হিমচুলি, যে কোনো একটা হতেই পারে। আর এই এত বড় বড় ওয়াটার ক্রসিং, যা গেল পাটা না, পা পাচ্ছি। নামো নামো নামো, তুমি নামো, পাথর আটকে গেছে। পুরো ঠান্ডা বরফ গলা জল, তার মধ্যে দিলাম পা চুবিয়ে। আমার মাম্পি দুজনেরই পুরো জুতো ভিজে একদম শেষ। হ্যাঁ, অন্নপূর্ণা রেঞ্জ আমরা দেখতে পেয়ে গেছি। দারুণ দারুণ। এই অন্নপূর্ণা রেঞ্জের ভিউ নেব বলেই তো এখানে আসা। এই অফরোড, আলাদা করে পারমিট, এতটা কষ্ট, আর গুগল ম্যাপ না দেখে যাওয়া, এই সমস্ত চ্যালেঞ্জিং রাস্তা ফেস করে তবে আমরা এই ভিউগুলো পাবো। কিন্তু বেশ ভালো অফরোড এবং টাফ অফরোড, ভালো স্কিল না থাকলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। তবে আমি রেকমেন্ড করব তোমরা ওই নায়াপুলের ওখানে বাইক রেখে 4 হুইলারে ভাড়া করে চলে আসো, তাহলে সেফভাবে তোমরা ঘান্দ্রুক আসতে পারবে। আর তারপরেও যদি তোমরা থ্রিল অ্যাডভেঞ্চার প্রয়োজন হয় তাহলে নিজের বাইক নিয়ে চলে আসো, তবে কিন্তু ভালো স্কিল লাগবে। প্রচণ্ড অফরোড, প্রচণ্ড। নেমে যাও নেমে যাও। বিভৎস খাড়া, বিভৎস। মাম্পিকে নিচে নামিয়ে দিয়েছি, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কতটা খাড়া। এই রাস্তা দিয়ে পুরো অফরোড, সামনেও খাড়া। আমি অজয়ের জন্য দাঁড়িয়ে আছি তো, আর মাম্পি আর চন্দ্রা হেঁটে আসছে। আর ফাইনালি আমরা মনে হয় ঘান্দ্রুকের কাছাকাছি পৌঁছে গেছি। উপরে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি। তো চলো, বাকিটা না হয়তো আমাদের ওখানে গিয়ে হোমস্টে খুঁজে হোমস্টে থেকে কথা বলছি। ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড ঘান্দ্রুক। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা ঘান্দ্রুক থেকে। ঘান্দ্রুকে আমরা অনেক কষ্টে পৌঁছেছি, দেখেছো কত চ্যালেঞ্জিং রাস্তা ছিল। আর তার থেকে বড় ব্যাপার, এই শহরটা রাতের বেলায় একদম অন্যরকম। প্রচুর এখানে হোটেল রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে। আমরা আছি এখানকার নাইস ভিউ হোমস্টেতে। আর এখানকার হোমস্টে আমাদের প্যাকেজ নিয়েছে 1500 টাকা পার পারসন, যার মধ্যে আজকের ডিনার আর কালকের ব্রেকফাস্ট থাকবে। আর কালকে যদি আমি লাঞ্চ আর ডিনার করি সেগুলো আলাদা লাগবে। তো ঘান্দ্রুক কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমরা উপরে উঠেছিলাম এইদিকে, এইখানে উপরে যে হোটেলগুলো ছিল সবগুলোতেই ম্যাক্সিমাম 2000 টাকা কি 2500 টাকা এরকম রেট বলছিল। এখন অবধি আমরা লাল চা খেয়ে রয়েছি, একটু পরে ক্যাম্প ফায়ার হবে। তো সেই এক্সাইটমেন্টেও রয়েছি যে অন্নপূর্ণা রেঞ্জের একদম উল্টো দিকের একটা গ্রামে আমরা রয়েছি, আর সেখানে করবো আজকে রাতের ক্যাম্প ফায়ার। আর কালকে সকালে দেখাবো এই শহরটা কতটা সুন্দর, যার জন্য তোমরা কিন্তু আরামসে এখানে চলে আসতে পারবে, এত অফরোড করেও, কিংবা এখানে 4 হুইলার বা বাস ভাড়া করে। তো চলো ক্যাম্প ফায়ারে তোমাদেরকে নিয়ে যাই। অজয় কিছু ভিডিওতে দেখতে পাবে তোমরা সবাই খুব সুন্দর, কিন্তু আসল যে মজাটা এখানে আসতে হয়, সে বাইকে হোক কি বাসে হোক বা অন্য কিছুতে, আলাদাই মজা। মানে কি বলবো, ওটা বলে বোঝানো যাবে না। আর গাড়ি চলছে একদম সেই চলছে, একটু কষ্টও হচ্ছে, কিন্তু সব কষ্টের একদম সমাধান হচ্ছে এখানে এলেই মজা।
সব কষ্ট ভুলে যাবে। একদম, আসলে কথা আছে না, আসলি মজা মঞ্জিল মে নেই সফর মে হোতা হ্যায়। তো একদম সেটাই, সব কিছুকে আনন্দের সাথে মেনে নিতে হবে আর প্রতিটা মুহূর্তকে ছুটি আনন্দ করে এগিয়ে যেতে হবে। চলো তোমাদেরকে ক্যাম্প ফায়ারে সাক্ষীতে রাখি।